6টা অধ্যায়, 6 থেকে 7টা অধ্যায়, ধরো আমি 7টা অধ্যায় বলে দিব, ওই 7টা অধ্যায় থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্ন কমন পাবা 5টা, এবং কয়টা চিত্র করতে হবে, কোন চিত্রগুলো ইম্পর্টেন্ট, কোন চিত্রগুলো আছে আমি সেই চিত্রও এবং আজকে বলে দিব। তোমাদের প্রথম পল যারা বায়োলজি এখন আমার এই লাইভ ক্লাসটা করতেছো, তারা বায়োলজি বইটা একটু হাতে নাও, এই যে বায়োলজি বইটা একটু হাতে নাও, হাতে নিয়ে আমাকে বলো তোমরা নিছো কিনা। হ্যাঁ দিয়ে দেবো, আগে বলো বায়োলজি বই কারা কারা নিচ্ছ হাতে, তারা একটু কমেন্টে আমাকে জানাও যে বায়োলজি বই হাতে নিচ্ছি, তাহলে আমি তোমাদেরকে বলে দিব। বায়োলজি বই নিছো? অল চ্যাপ্টার আমি দেখো, আমার লাইভটা হয়তো রেকর্ড থেকে যাবে, আমি এখানে আমার বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকবে, ভালো স্টুডেন্ট থাকবে, খারাপ স্টুডেন্ট থাকবে, মাঝারি কোয়ালিটির স্টুডেন্ট থাকবে, তো সব ধরনেরই স্টুডেন্ট থাকবে, তো আমার ক্লাসটা সবার জন্যই। তো এই জন্য আমি মনে করো প্রায় মোটামুটি সব অধ্যায়ের টপিক বলে দিব, টপিকগুলো খুব ছোট, কারণ অনেক টপিক আছে, অত টপিক তোমাদের পড়তে হবে না, আমি অনেক ছোট টপিক বলে দিব, ওই ছোট টপিকগুলো তোমরা একটু দেখে নিবা। প্রথমে আমি অধ্যায়, যেহেতু ক্লাসটা একটু কন্টিনিউ করো, আমি অধ্যায় যে 6টা দিব সেটা মাঝখানের দিকে আমি 6টা অধ্যায়ের নাম বলে দিব, তো আমি শুরুর দিকে মোটামুটি কয়টা অধ্যায়ের টপিক বলে দিব। তোমরা মনে করো দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম অধ্যায় দ্বিতীয় পৃষ্ঠা একটু বার করো তো, এরকম একটা চার্ট আছে, হ্যাঁ, টপিকের শুরুতে প্রতিটা অধ্যায়ের এরকম করে বার করবো, আমি এখান থেকে তোমাদেরকে বলে দিব এবং এখান থেকে দাগায় দিব, তো তোমরা একটু বইটা বের করো। বই কে কে নিছো আমাকে একটু বলো, প্রথম অধ্যায়ের ওই টপিকটা কে কে নিছো? তিতুমির বিশ্বাস ও বই নিছে, নাফিজা বই নিছে, সিদ্ধার্থুল বই নিছে, স্যার আমার রুমের নেট নাই, বাইরে এসে দেখছে। আচ্ছা তুমি পরে একটু নিও, হয়তোবা তুমি মেবি আমার গ্রুপে ভর্তি আছো, আমি গ্রুপে এটা দিয়ে দিব ইনশাল্লাহ। আর আজকে যারা আছে সম্পূর্ণ যারা শেষ অব্দি ক্লাসটা করতেছে, আমি এই পুরাই এই যে দাগানো টপিকের এই যে দাগানো A to Z আমি তার আইডিটা আমি এখানে দেখবো, আইডিটা আমি পুরাই আমি নিজে মেসেঞ্জারে গিয়ে তাদেরকে দিয়ে দিব। যেহেতু তোমরা বইটা বের করছো প্রথম অধ্যায়, সেহেতু প্রথম অধ্যায়ের কোন কয়টা টপিক তোমাদের সিকিউর জন্য আসবে সবাই একটু হাতে কলম নিয়ে একটু দাগায় নিবা, ঠিক আছে? প্রথম অধ্যায় জীবন পাঠ, এই প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে তোমরা সৃজনশীলের জন্য এমসিকিউ এখান থেকে আসবে, সৃজনশীলের জন্য আমি বেশি গুরুত্ব দিচ্ছি। কোন টপিকগুলো পড়বা? জীবের শ্রেণীবিন্যাসের ধারণা, একটু দাগায় নাও, জীবের শ্রেণীবিন্যাসের ধারণা এটা পড়বা। জীবের শ্রেণীবিন্যাসকরণের পদ্ধতি, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি বর্ণনা, এটা একটু দাগায় নিবা। দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব, এখান থেকে তিনটা টপিক পড়লেই সৃজনশীল, এই অধ্যায় থেকে করলে ইনশাল্লাহ সৃজনশীল আসবে। তোমরা এই অধ্যায়টা কি দাগায় নিছো? যদি দাগায় নিয়ে থাকো আমার একটু বলো। আমি আবারও রিপিট করতেছি, প্রথম যেটা জীবের শ্রেণীবিন্যাসের ধারণা, তারপরে যেটা দাগাবা সেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি বর্ণনা, তারপরে যেটা দাগাবা সেটা হচ্ছিল দ্বিপদ নামকরণের ধারণা ও গুরুত্ব। এই যে এইরকম দ্বিতীয় পৃষ্ঠে এরকম এই কয়টা যদি পড়ো, এই অধ্যায় থেকে পরীক্ষার আগে তো তোমরা পুরো বই শেষ করে যাইতে পারবে না, জাস্ট আমি যে কয়টা অধ্যায় দিচ্ছি এই কয়টা একটু শেষ করে আসে পরীক্ষা দিয়ে আসে, আমার ভিডিওর সাথে ইনশাল্লাহ মিলায় আনিও, ইনশাল্লাহ কমন থাকবে। আচ্ছা, তো এখন আমি দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি, সেম ভাবে দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায়ের ওই জিনিসটা বের করো, 18 পৃষ্ঠা, অর্থাৎ এই অধ্যায় শেষে, হ্যাঁ এই অধ্যায় শেষে আমরা শিখবো, যেটা লেখা আছে কি এই অধ্যায় পাঠ শেষে আমরা, এটা একটু বার করো। বের করছো? বের করলে দ্বিতীয় অধ্যায়টা একটু দাগায় নাও, আমি টপিকগুলো বলে দিচ্ছি, আমি দ্বিতীয় অধ্যায়ের টপিকগুলো বলে দিচ্ছি কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা, দাগায় নাও, উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা। 3 নাম্বারটা স্নায়ুপেশি, রক্ত ও ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে, এই টপিকটা একটু দাগায় নাও। স্নায়ুপেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে, এটা একটু দাগায় নাও। 3 নাম্বার, তারপরে হচ্ছে হলো 5 নাম্বারটা উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা, তারপরে এটা একটু দাগা নিবা, উদ্ভিদ টিস্যু ব্যাখ্যা, এটা দ্বিতীয় অধ্যায় থেকে। আমি আবার দ্বিতীয় অধ্যায় রিপিট করছি, এখানে 4টা টপিকের নাম বলবো, এই 4টা টপিক থেকে সৃজনশীল এবং এমসিকিউ বেশিরভাগ আসার সম্ভাবনা বেশি। এমসিকিউ এর কথা আমি বলতেছি না, এমসিকিউ থেকে আসার সম্ভাবনা খুব বেশি, কিন্তু সৃজনশীল এখান থেকে আসবেই ইনশাল্লাহ। তো আমি আবারও বলতেছি, দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো তোমরা পড়বা, উদ্ভিদ ও প্রাণী কোষের তুলনা, স্নায়ুপেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের বিভিন্ন প্রকার কোষের ভূমিকা বর্ণনা করতে পারবে, এই টপিকটা নিবা। এবং উদ্ভিদ টিস্যুর ব্যাখ্যা এবং প্রাণী টিস্যুর ব্যাখ্যা,
এখান থেকে এই 4টা টপিক পড়লেই তোমরা সৃজনশীল পাবা। আচ্ছা তোমরা এখন বলো এই 2টা অধ্যায় কি টপিক দাগায় নিছ? পেজ নাম্বার বলে দিছে 18 নাম্বার পৃষ্ঠে, যেখানে লেখা আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখবো, এরকম লেখা আছে। তাহলে এই 2য় অধ্যায় থেকে এই 4টা টপিক যদি কোনো স্টুডেন্ট পড়ে যায় পরীক্ষার আগে রাতে, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে, ইনশাল্লাহ এর বাইরে প্রশ্ন করবে না। আমার এত বছরের এক্সপিরিয়েন্স এটাই বলে। তো তোমরা এই জিনিসটা পড়ে নিবা। আচ্ছা ফার্স্ট চ্যাপ্টার আবার রিপিট করব। তো তোমরা কি এটা লিখে নিছো? যদি লিখে নিয়ে থাকো একটু বলো তো 2-1 কমেন্টে আমাকে। মুশফিকা মোমো, সমস্যা নেই, আমি পুরোনো আবার রিপিট করব। অনন্যা চক্রবর্তী, হ্যাঁ লিখে নিছো, থ্যাংক ইউ। তো এখন এইখান থেকে আমি তোমাদেরকে 2য় অধ্যায়ের কিছু চিত্র বলে দিব এই অধ্যায় থেকে। আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি আছো বা আইডিতে আমি যে সাজেশনগুলো দিছি চিত্রর, এখান থেকে চিত্র যেটা আসবে মাইট্রোকন্ডিয়া, চিত্রটা একটু দাগায় নাও। মাইট্রোকন্ডিয়ার চিত্র এখান থেকে পড়ে নিবা। তারপর ক্লোরোপ্লাস্টের চিত্রটা পড়ে নিবা। মাইট্রোকন্ডিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, এই 3টা চিত্র এই অধ্যায় থেকে পড়ে নিবা। আর কোনো চিত্র তোমরা যদি ঝামেলা থাকে, ভয় লাগে, দরকার নেই এই চিত্রটা পড়ার। 3টা চিত্র এখান থেকে পড়ে নিবা। 1 মাইট্রোকন্ডিয়া, 2 ক্লোরোপ্লাস্ট, 3 নিউক্লিয়াস। এখন আমি তোমাদের একটা কোশ্চেন করবো এই অধ্যায় থেকে, দেখি কে কে অ্যান্সার দিতে পারো। হ্যাঁ আচ্ছা, কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? এটা আমাকে একটু অ্যান্সার দাও তো। কোষের পাওয়ার হাউস কাকে বলে? অ্যান্সার দাও। এই দেখি প্রশ্নটার কে অ্যান্সার দিতে পারো। কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়, বা শক্তিঘর কাকে বলা হয়? এটা এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। একজন বলছে নাফিজা আক্তার মোমো, মাইট্রোকন্ড্রিয়া। আর কেউ? মাইট্রোকন্ড্রিয়া, মুশফিকা মোমো মাইট্রোকন্ড্রিয়া, অনন্যা চক্রবর্তী মাইট্রোকন্ড্রিয়া, জেরিন আফরিন মাইট্রোকন্ড্রিয়া, নাফিজ, হ্যাঁ যারা মাইট্রোকন্ড্রিয়া বলছো তারা অ্যাবসুলুটলি রাইট। এখান থেকে এই জিনিসটা কিন্তু একটু ভেঙে ভেঙে তোমরা একটু পড়ে নেবা চিত্রটা। তো আমি আর কথা না বাড়ায়া যারা অ্যান্সার দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তো এখন আমি 3য় অধ্যায়ে যাব। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি মাঝখানে গিয়ে 5-6টা অধ্যায় বা 7টা অধ্যায় জায়গায় দিব 5টা সৃজনশীল কমন পাওয়ার জন্য। কিন্তু এখন আমি সব কোয়ালিটির স্টুডেন্টদের জন্য সবগুলো অধ্যায় জায়গায় লিখছি। এখন সবারই তো সব অধ্যায় সহজ মনে হবে না। এখন আমার কাছে যদি 1 অধ্যায় সহজ মনে হয়, তোমার কাছে 3 অধ্যায় সহজ মনে হতে পারে। এই জন্য আমি সবগুলো অধ্যায়ের টপিক বলে দিব। তারপরে আমি 5টা বা 6টা বা 7টা অধ্যায় আমি সিলেক্ট করব। যাদের সমস্যা আছে পুরো বই না পড়ে 7টা অধ্যায় পড়ে গেলে সৃজনশীল কমন পাবা, ঠিক আছে? তো আমি এখন 3য় অধ্যায়ে, তোমরা একটু 3য় অধ্যায়ে চলে আসো। তো তোমরা 3য় অধ্যায়টা একটু বের করো, 51 পৃষ্ঠা। ওই যে এই অধ্যায় পাঠ শেষে আমরা যেটা শিখবো। হ্যাঁ আচ্ছা, বিপ্লব শ্বসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, কিবোস চক্র, এটি মাইটোকন্ড্রিয়াতে সম্ভাবনা একে পাওয়ার হাউস বলা। হ্যাঁ আমি সংজ্ঞা বলি নাই, শুধুমাত্র ছোট্ট করে অ্যান্সার চাইছি, কারণ আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা 3য় অধ্যায়ের কোন টপিকগুলো তোমরা দাগায় নিবে, একটু খাতা কলম বা বই, যারা বই আছে তারা বই বের করে দাগায় নাও, যারা খাতা কলম আছে তারা খাতা কলম বের করে লিখে নাও। এখান থেকে 3য় অধ্যায় থেকে যে টপিকটা আমরা, মাইটোসিসের পর্যায় সমূহের বর্ণনা, মাইটোসিসের পর্যায় সমূহের বর্ণনা। তারপরে জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। তারপরে জনন কোষ উৎপাদনে মিয়োসিসের তাৎপর্য, জনন কোষ উপাদানে মিয়োসিসের তাৎপর্য, জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান, জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান। এখন তোমার একটার বই, আমি এটা মনে হয় নতুন বই থেকে বলতেছি, এটা 21-এর বই। হ্যাঁ তো আমার এই অধ্যায় টপিকটা কিন্তু মাস্ট বি লাগবেই। 3য় অধ্যায়, যারা 3য় অধ্যায় পড়তে চাচ্ছ তাদের জন্য আমি 4টা টপিক আবারও রিপিট করতেছি, 4টা টপিক। এই 4টা টপিক পড়লে ইনশাল্লাহ সৃজনশীল কমন থাকবে, এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো। আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে বলে দিচ্ছি। একটা মাইটোসিসের পর্যায় সমূহের বর্ণনা,
জীবদেহে মাইটোসিসের কোষ বিভাজনের গুরুত্ব, জননকোষ উৎপাদনে মিওসিসের ভূমিকা বা তাৎপর্য, জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান। তাহলে এই 4টা টপিক 3 অধ্যায় থেকে পড়বা। ঠিক আছে, এই 4টা টপিক 3 অধ্যায় থেকে পড়লেই বাস। 3 অধ্যায় থেকে আর তোমাদের কেউ যদি পড়তে না চাও এই কটা পড়ে যাও, ইনশাল্লাহ আটকাবা না। তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা বগুড়াতে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? নাফিজা আক্তার মোমো বলো তো, কথা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? যদি না শোনা যায় তাহলে একটু লড়াচড়া করে নেওয়া লাগতেছে। হ্যাঁ, একটু আমাকে কমেন্টে বলো ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। জি স্যার, শোনা যাচ্ছে। তোমরা কি 3য় অধ্যায় দাগায় নিছো? সবাই দাগায় নিছো 3য় অধ্যায়? নমস্কার নিপা রানী, তুমি এত লেট করে আসলা কেন রে? 4র্থ অধ্যায় বের করো। 4র্থ অধ্যায়টা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 4র্থ অধ্যায় বের করো। আমার বইয়ে, এই বইয়ে দেওয়া আছে 65 পৃষ্ঠা, তোমাদের বইয়ে যেটা আছে বের করো। এই অধ্যায় পাঠ শেষে এখান থেকে আমি 3টা টপিক, 3টা থেকে 4টা টপিক বলবো। বইয়ে তো তোমার এতগুলা 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা টপিক আছে। এখান থেকে আমি 3টা অথবা 4টা টপিক বলবো। এই 4টা টপিক পড়লেই তোমাদের এই 4র্থ অধ্যায় হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষার আগের মুহূর্তে কোনো স্টুডেন্ট এই 4টা টপিক পড়ে গেলে ইনশাল্লাহ সে সৃজনশীল কমন পাবে। এই টপিকের ভিতর থেকেই সৃজনশীল আসবে। আচ্ছা, তো আমি এখন টপিকগুলো বলে দিই 4র্থ অধ্যায়ের। তোমরা একটু বই থাকলে দাগায় নাও অথবা লিখে নাও। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, শর্করা প্রস্তুতি ব্যাখ্যা। আবারও বলতেছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা। 2য় নাম্বারটা সালোক সংশ্লেষণের ক্লোরোফিল এবং আলোর ভূমিকা। তারপরে পড়বা সালোক সংশ্লেষণ, মানে সালোক সংশ্লেষণ সম্পর্কিত মোটামুটি সবগুলোই পড়বা। ওই যে জীবের উপর নির্ভরশীলতা একটা আছে, ওইটা পড়বা। এবং সবাত শাসন, অবাত শাসনের গুরুত্ব, সবাত ও অবাত শাসনের গুরুত্ব, এটা পড়বা। এই 4টা টপিক পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায়টা তোমরা লিখে নিছো সবাই? যদি লিখে নিয়ে থাকো তাহলে আমি 5ম অধ্যায়ে চলে যাব। আরো একবার বলেন সানজিদা রহমান। আচ্ছা ঠিক আছে। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা, ক্লোরোফিল এবং আলোর ভূমিকা, এবং জীবের উপর নির্ভরশীলতা। মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় 3টা, শর্করা প্রস্তুতি, ক্লোরোফিল ও আলোর ভূমিকা, এবং হচ্ছে জীবের উপর নির্ভরশীলতা, এইটা পড়তেছো। আর সবাত ও অবাত শাসনটা খুবই একটু গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন 5ম অধ্যায়ে যাব। 5ম অধ্যায়ে যাচ্ছি আমি। তোমরা 5ম অধ্যায় একটু বার করো। 5ম অধ্যায় বের করো। 5ম অধ্যায়টা একটু বের করো। 5ম অধ্যায়, হ্যাঁ 5ম অধ্যায়ের দেখো হিউজ একটা টপিক, এইরকম মানে অনেকগুলা টপিক। এত টপিক পড়ার তো সময় পাবা না তোমরা পরীক্ষার আগে। যদিও এখন শেষ করে রাখছো, পরীক্ষার আগে তোমরা এই সময়টা হয়তো 1-2 দিনের মধ্যে কাভার করতে পারবে না। সেই জন্য আমাদের এই প্রচেষ্টাটা, তোমরা যাতে সুন্দর করে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো, ভালো কমন পেতে পারো, এই প্রচেষ্টাটা আমাদের। আচ্ছা, তো এখন 5ম অধ্যায়টা একটু দাগায় নাও সবাই। 5ম অধ্যায়টা বের করো। এই অধ্যায় পাঠ শেষে, অর্থাৎ অধ্যায়ের নামের পরে যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠাটায় তোমরা একটু চলে যাও। আচ্ছা, আদর্শ খাদ্য পিরামিড, 5ম অধ্যায় আদর্শ খাদ্য পিরামিড, এটা দাগায় নিবা। ডিমাস ইন্ডেক্স, অর্থাৎ কি ওই যে বডি মাস ইন্ডেক্স আছে না, বিএমআই, বিএমআই সম্পর্কিত, বিএমআই কখন বেশি হবে কম হবে, কি পরিমাণ খাদ্য খেলে, কি পরিমাণ ব্যায়াম করলে, বিএমআই সম্পর্কিত ম্যাথ, এই বিএমআই সম্পর্কিত সম্পূর্ণ তোমরা পড়ে রাখবা। তোমাদের বিএমআই যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলো, আমি বিএমআই সম্পর্কিত একটা ক্লাস আমার আইডিতে বা ইউটিউবে, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সবগুলোতে একসাথে আপলোড করব যদি বিএমআই সম্পর্কিত তোমাদের কোনো সমস্যা থেকে থাকে। আচ্ছা, এখন বয়স ভেদে, লিঙ্গ ভেদে বিএমআই, অর্থাৎ বিএমআই সম্পর্কিত তোমরা কিন্তু এটা পড়বা, মাস্ট বি, এটা পড়ে নিবা। তারপরে যকৃতে লিভার কার্জ, যকৃতে লিভার কার্জ বর্ণনা। হ্যাঁ স্যার, ময়মনসিংহ বোর্ডে, সকল বোর্ডের জন্য, তোমরা সকল বোর্ডের জন্য এটা পড়ে যাও। যদি আমার এই টপিকগুলো থেকে অ্যাটলিস্ট, আমি যে টপিকগুলো বলে দিচ্ছি, অ্যাটলিস্ট 5টা থেকে 5টা সৃজনশীল কমন না পাও, তারপরে আসে আমার ভিডিওর নিচে সুন্দর করে একটা গঠনমূলক আমার সমালোচনা হলেও করে যায়,
কিন্তু আমার কথা অ্যাটলিস্ট যেগুলো দিচ্ছি এগুলো অ্যাটলিস্ট পড়ে যায়। ওই রকম কিছু স্টুডেন্টের মতো আসে বললো না যে আমি এগুলা পড়ে না পড়ে গিয়েই এরকম 24-এর একটা ঘটনা তোমাদেরকে আমি শেয়ার করি। এখন আমাকে একটা স্টুডেন্ট আমার সাজেশন পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমার কাছে বলছে ভাই আপনার সাজেশন পড়ে আমি পরীক্ষা খারাপ দিছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো বোর্ডে তো আমাদের সাজেশন ইনশাল্লাহ মিস করে না, তোমার সাজেশনটা আমাকে একটু দাও, মানে তোমার প্রশ্নটা একটু আমাকে দাও বা আমি সাজেশন দিচ্ছি তুমি এগুলা মিলে নাও। মিলে নিয়ে দেখে হ্যাঁ আমারগুলো থেকে প্রায় হুবহুব সব কমন আসছে, তখন ও আর কথা বলে না। কিছু কিছু স্টুডেন্ট আছে এইরকম, মানে সাজেশন আগামাতা না পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে এসে স্যারদের নামে বলে। যারা বিএমআই পারো না তারা কমেন্টস করো, আমি বিএমআই সম্পর্কিত একটা ভিডিও দেবো শর্ট করে সৃজনশীল আকারে, যাতে বিএমআই নিয়ে তোমাদের কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? কুমিল্লা বোর্ডে কমন আসবে, টেনশনের কোনো কারণ নাই। ইনশাল্লাহ সকল বোর্ডে কমন আসবে, ইনশাল্লাহ সকল বোর্ডে কমন আসবে। আমার আইডিতে রিভিউ দেওয়া আছে, তোমরা একটু সুন্দর করে দেখে নিও, তাহলেই বুঝতে পারবা। ঠিক আছে? আমার আইডি রিভিউ দিয়ে অন্য অন্য টিচাররা পার হয়ে যাইতেছে, তোমরা তো এটা খেয়াল করো না। আমার আইডি রিভিউটা দেখো 2024 সালে মার্চ মাসে, অর্থাৎ পরীক্ষা শেষের দিকে রিভিউ দেওয়া আছে, আর অনেকগুলো 4-5 দিন আগে। এগুলো আমার আইডির গুলা ডাউনলোড করে, পিকচারগুলো ডাউনলোড করে দিয়ে দিচ্ছে নিজের নামে। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এবং লাস্ট পর্যন্ত যারা আমার ক্লাস করবে আমি এই শিটটা তাদেরকে নাম দেখতেছি আমি এখানে দিয়ে দেবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে প্রতিটা অধ্যায়ের আজকে বায়োলজি সাজেশন কমপ্লিট ইনশাল্লাহ দিয়ে দিব, সৃজনশীল সাজেশন কমপ্লিট, প্রতিটা অধ্যায়ের 5 থেকে 7টি 6টি করে সৃজনশীল দেওয়া আছে, ওগুলা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি এখন পঞ্চম অধ্যায়ের আরো 2টা টপিক বলবো। ওইদিকে আমি কয়টা বলছি, বিএমআই সম্পর্কিত যা আছে সব পড়ে নিবা, আদর্শ খাদ্যের পিরামিডের ব্যাখ্যা পড়ে নিবা, যকৃত অর্থাৎ লিভারের কাজ বর্ণনা পড়ে নিবা। এখন যেটা আছে সেটা হচ্ছে খাদ্য পরিপাক উৎসেচক, অর্থাৎ খাদ্য এনজাইম যেটা আছে খাদ্য পরিপাকের ভূমিকা, এটা পড়ে নিবা। অন্ত্রের বিভিন্ন সমস্যাজনিত রোগ প্রতিরোধের ভূমিকা, এটা একটু পড়ে নিবা। হ্যাঁ, অন্ত্রের বিভিন্ন সমস্যাজনিত রোগ এবং প্রতিরোধের ভূমিকা বর্ণনা। তোমরা যদি এই 5 অধ্যায় থেকে এই কয়টা টপিক পড়ো, 5 অধ্যায় থেকে সৃজনশীল কমন পাবা। কিন্তু প্রায় 5-6টা বোর্ডের কথা বলে দিব আমি, এই 5-6টা বোর্ডে বিএমআই আসার সম্ভাবনা এবার খুবই বেশি, খুবই বেশি। 5-6টা বোর্ডে বিএমআই আসার সম্ভাবনা, অন্তত 5-6টা বোর্ডে বিএমআই আসবে। আর 2 থেকে 3টা বোর্ডে যকৃত অর্থাৎ খাদ্য পিরামিড এরকম টাইপের ম্যাথ আসবে। কিরে সানজিদা রহমান, রিপ্লে দিচ্ছি না, কি হয়েছে বলো? একটা কমেন্ট করার লাগে ভাই। এ স্মৃতি কি হয়েছে, একটা কমেন্ট কয়বার করা লাগে? ওরা করুক, সমস্যা নাই, একটু রিয়াক্ট দিও সবাই। আর সবাই সবার আইডিতে এটা একটু শেয়ার দিও। মনে রাখো, তুমি যদি তোমার ফ্রেন্ডদেরকে উপকার করো, ইনশাল্লাহ আমার দ্বারা তারা যদি উপকৃত হয়, তোমাদের যারা উপকৃত হয়, তাহলে তোমরাও ঠকবে না, আমিও ঠকবো না। সবাই লাইভটা একটু শেয়ার দিও। রিপ্লাই দেন না আমার। আয়রা আফরিন বলো কি রিপ্লাই দিব? কুমিল্লা বোর্ডের কেউ আসো? এলে খোঁজা লাগবি না, কোনো বোর্ডের খোঁজা লাগবে না, আমরা কেউ কারো বাসায় যাব না। তো আমি যে জিনিসগুলা টপিকগুলা বলে দিচ্ছি এগুলা পড়ো। এখন আমি 6ষ্ঠ অধ্যায়ে চলে আসি। তো তোমরা একটু যাদের কাছে বই আছে 6ষ্ঠ অধ্যায়টা একটু বের করো তো, 6ষ্ঠ অধ্যায় বের করো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। কিন্তু তোমাদের নিয়ে এই সাজেশন ক্লাস অফলাইন অনলাইন সবকিছু মিলে চেয়ারের অবস্থা দেখছো কি হয়ে গেছে। আচ্ছা, 6ষ্ঠ অধ্যায় সম্পর্কিত আমি কিছু কথা বলি। 6ষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদের 5টা থেকে 6টা টপিক লিখে দিচ্ছি। বইয়ে হিউজ পরিমাণ টপিক আছে, অত বড়ার দরকার নেই। 6টা টপিক আমি বলে দিচ্ছি, 6টা টপিক তোমরা পড়ে গেলেই পরীক্ষায় কমন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন সেটা হচ্ছে হলো উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ শোষণ প্রক্রিয়া। দাগায় নাও, 6ষ্ঠ অধ্যায় দাগায় নাও, 6ষ্ঠ অধ্যায়টা দাগায় নাও। মুশফিকা মামু তুমি লাস্ট পর্যন্ত ক্লাস করো, তুমি ইনবক্সে নক দাও, আমি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আমি আর রিপিট করি না, কারণ তোমাদের টাইম আমি ওয়েস্ট করতে চাচ্ছি না, কারণ তোমাদের সময়ের এখন প্রচুর মূল্য। কারণ তোমাদের পড়তে হবে, ভালো কিছু করতে হবে, নিজের মা বাবার জন্য হলেও ভালো রেজাল্ট করতে হবে, ভালো একটা কেরিয়ার গোছাতে হবে। এই কেরিয়ার গোছাতে হলে, রেজাল্ট ভালো করতে হলে যে কোনো ধরনের হেল্প লাগে নির্দ্বিধায় আমাকে বলবা, আমি তোমাদের পাশে আছি সব সময়। শুধুমাত্র আমার জন্য একটু দোয়া করো, তাহলেই হবে। 6ষ্ঠ অধ্যায় থেকে উদ্ভিদ পানি ও খনিজ পদার্থ শোষণ প্রক্রিয়া এবং প্রয়োজনীয়তা জীবের পরিবহন, এটা দাগায় নাও। প্রচ্ছদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল। হ্যাঁ,
এটা পড়বা প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয়। এটা পড়বা রক্তের গ্রুপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, রক্তের গ্রুপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এটা কোশ্চেন আসে বারবার, এটা একটু করে নেবা। আচ্ছা আমি ষষ্ঠ অধ্যায়টা আবার রিপিট করতেছি। সানজিদা সমস্যা নাই, পেয়ে যাবা, একটু ধৈর্য ধরো, আমি ধারাবাহিকভাবে বলতে দাও। উদ্ভিদে পানি ও খনিজ পদার্থ শোষণ প্রক্রিয়া এবং প্রয়োজনীয়তা, প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এটা একটু দাগে নিবা। রক্ত গ্রুপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রক্ত নির্বাচন, এটা দাগায় নিবা। তারপরে মানবদেহে রক্ত সঞ্চালন কার্যক্রম দাগায় নিবা। হৃৎপিণ্ডের গঠন ও কাজ বর্ণনা, এটা একটু দাগায় নিবা। হৃৎপিণ্ড সম্পর্কিত রোগের লক্ষণ ও কারণ পূর্তিকার বিশ্লেষণ, এটা একটু দাগায় নিবা। তোমরা কি লিখছো, দাগায় নিছো? ষষ্ঠ অধ্যায়ের শেষে যে মানে ষষ্ঠ অধ্যায়ের শুরুতে অধ্যায়ের পরের পৃষ্ঠা যেটা আছে, এই অধ্যায় পাঠ শেষে আমরা যেটা শিখবো এইখানে তোমরা পেয়ে যাবা। জান্নাতুল মাওয়া ইসলামের সাজেশন, ইসলাম শিক্ষার সাজেশন দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবনি। তোমরা কি ষষ্ঠ অধ্যায় লিখছো? এ অনন্যা বলো তো, ষষ্ঠ অধ্যায় লিখছো কিনা? ষষ্ঠ অধ্যায় কি তোমরা দাগায় নিছো সবাই? একটু কমেন্ট করে বলো, দু একজন বলো ষষ্ঠ অধ্যায়। আচ্ছা তাড়াতাড়ি বলতেছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা দাগায় নিছো ষষ্ঠ অধ্যায়? জি স্যার, ষষ্ঠ অধ্যায় দাগায় নিছো। এ সবই দিব, সব দিব। ষষ্ঠ অধ্যায় দাগায় নিছো? জি ভাইয়া জিম, হ্যাঁ উজ্জ্বল, জি স্যার, জি নিছি বাস। আচ্ছা এখন তোমরা সপ্তম অধ্যায় আছো, সপ্তম অধ্যায় দুইটা টপিক আমি দাগায় দিচ্ছি, এটা একটু দাগায় নাও। অর্থাৎ সপ্তম অধ্যায়ের দুইটা টপিক দাগায় নিচ্ছি। অধ্যায়ের শুরুর অধ্যায়ের নামের পরে যে পৃষ্ঠাটা আছে ওটা একটু করে নাও। আর কথা হচ্ছে এখান থেকে তোমরা আরেকটা জিনিস আমি এখানে একটু বলি নাই, হার্ট অ্যাটাক। হ্যাঁ হার্ট অ্যাটাকটা একটু দাগায় নিয়ে তো, হার্ট অ্যাটাক যেটা আছে রক্ত সংবহনতন্ত্রের কয়েকটি রোগ প্রতিরোধ, হার্ট অ্যাটাকটা একটু দাগায় নিবা, মানে এটা একটু দাগায় নাও। ষষ্ঠ অধ্যায়ে এটা একটু দাগায় নাও, রক্ত সংবহনতন্ত্রের কয়েকটি রোগ ও প্রতিরোধ, হার্ট অ্যাটাক রোগের লক্ষণ, এগুলো একটু দাগায় নাও, ঠিক আছে? আচ্ছা আমার এগুলো সৃজনশীল রেডি হয়ে আছে। আজকে আমি অনেক প্রায় বলতে পারো সেই 8:30 পর্যন্ত বায়োলজি সৃজনশীল রেডি করছি, ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। এখন তোমরা সপ্তম অধ্যায়টা বের করো। সপ্তম অধ্যায়ের দুইটা টপিক পড়বা। সপ্তম অধ্যায়ের কয়টা টপিক পড়বা? দুইটা টপিক পড়বা। ফুসফুসের গঠন ও কাজ, ফুসফুসের গঠন ও কাজ অর্থাৎ মানব সংবহনতন্ত্রের চিত্রটা পড়ে লিবা। মানব সংবহনতন্ত্রের চিত্রটা একটু এখান থেকে দেখে লিবা। তারপরে হচ্ছে হলো ফুসফুসের গঠন ও কাজ। আবারও বলতেছি শ্বসনতন্ত্র, মানব শ্বসনতন্ত্র, এটা একটু এখান থেকে চিত্র সহ দেখে নিবা। তারপরে আমরা সৃজনশীল দিয়ে দিছি, অবশ্যই সেগুলো তো পড়বাই। তারপরে ফুসফুসের গঠন ও কাজ, শ্বসনতন্ত্রের রোগের লক্ষণ, কারণ ও প্রতিরোধ ও প্রতিকারের কৌশল। তোমরা কি লিখে নিছ? আচ্ছা আবার বলতেছি শোনো, ওই যে সপ্তম অধ্যায়ের যেটা আছে মানব শ্বসনতন্ত্র, ওইটা ওই চিত্রটা এখানে যে একটা চিত্র আছে ওই চিত্রটা একটু দেখে নিবা। তারপরে তোমরা দেখে নিবা ফুসফুসের গঠন ও কাজ বর্ণনা, তারপরে ফুসফুসের চিত্র অঙ্কন, শ্বসনতন্ত্রের রোগ সচেতনতা সৃষ্টি, ঠিক আছে? দাগায় নিছো? আচ্ছা যারা দাগায় নিছো তাদেরকে ধন্যবাদ। এখন তোমরা 8 অধ্যায়ে চলে আসো। 8 অধ্যায়, 8 অধ্যায়ের আমি 5টা টপিক বলে দিচ্ছি, এই 5টা টপিক দেখে নাও। 8 অধ্যায়, তোমরা কি 8 অধ্যায় বের করছো? 8 অধ্যায় বের করছো? 8 অধ্যায় বের করছো? 7 অধ্যায়তে অনেক আগেই বলে দিছে, আর বলি নাই। এখন 8 অধ্যায়ের কথা বলতেছি। তোমরা কি 8 অধ্যায় বের করছো? তোমরা একজন বলতেছো 7 অধ্যায় কতবার বলবেন, হ্যাঁ, আবার একজন বলতেছো স্যার 7 অধ্যায় আবার বলেন। একজনের কাছে আমি ভালো হচ্ছে, আর একজনের কাছে বিরক্তির কারণ হয়ে যাচ্ছি। আচ্ছা তো 8 অধ্যায় এখানে বৃক্ষের গঠন ও কাজ বর্ণনা, আবার বলতেছি বৃক্ষের গঠন ও কাজ বর্ণনা,
তারপরে নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা, বৃক্ষের গঠন ও কাজ বর্ণনা, নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা, বৃক্ষের লম্বচ্ছেদের যে চিত্রটা, বৃক্ষের লম্বচ্ছেদের যে চিত্রটা, এই চিত্রটা একটু পড়ে নিবা। আচ্ছা, তারপরে এখান থেকে পড়বা বৃক্ষ বিকলের লক্ষণ ও করণীয়তা, বৃক্ষ বিকলের লক্ষণ ও করণীয়তা, বৃক্ষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ডায়ালিসিস, অর্থাৎ ডায়ালিসিসের ভূমিকা, মানব বৃক্ষ, নেফ্রনের চিত্র। ঠিক আছে, বলে দিছি 8 অধ্যায়টা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। বৃক্ষের গঠন ও কাজ বর্ণনা, নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা, বৃক্ষের বিকলের লক্ষণ ও করণীয়তা, বৃক্ষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ডায়ালাইসিসের ভূমিকা, মানব বৃক্ষ, নেফ্রনের চিত্র অঙ্কন করো। এইটা। এখন 9ম অধ্যায়ে চলে আসো। আমি 10 অধ্যায় শেষ করে আমি 6টা অধ্যায়ের নাম বলে দিব, তারপর পরে আবার 2টা অধ্যায় বলে দিব। 10 অধ্যায় বের করছো? সরি, 9 অধ্যায় বের করছো তোমরা? 8 অধ্যায় তো বললাম, 9 অধ্যায়টা একটু দেখে নাও। 9 অধ্যায় 2টা টপিক আছে, তো তোমরা দেখে নাও। যদি কোশ্চেন আছে 2টা টপিক একটু পড়ে যায় তাহলেই হবে। স্যার আমি বলছি যে 7টা অধ্যায় বলা হয়ে গেছে। আমি একটা কথা আবার রিপিট করতেছি, এখানে আমার 3 কোয়ালিটির স্টুডেন্ট আছে, আমার হোয়াটসঅ্যাপেও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। কিছু স্টুডেন্ট আছে ভালো, সব অধ্যায় পড়ে যাবে। কিছু স্টুডেন্ট আছে মাঝারি, মোটামুটি অ্যাভারেজ কভার করবে। কিছু স্টুডেন্ট আছে দুর্বল, যারা 6টা অধ্যায় কভার করবে। তো আমার এই সাজেশনটা সম্পূর্ণ অধ্যায়ের জন্য, সকল স্টুডেন্টদের জন্য, কারণ এটা রেকর্ড থাকবে, ইউটিউবে চলে যাচ্ছে। তো এই কারণেই তোমরা সবগুলোই পড়ে নিবা। আমি এই 9-10 অধ্যায় পড়ার পরে আমি 6টা অধ্যায়ের নাম সিলেক্ট করে দিব, 6টা থেকে 7টা অধ্যায়ের নাম সিলেক্ট করে দিব। এখান থেকে 5টা সৃজনশীল কমন পাবা ইনশাল্লাহ, 99%। আমি 100% কিছু বলবো না, 99% ইনশাল্লাহ কমন থাকবে। তো তোমরা 9ম অধ্যায়টা বের করো। 9ম অধ্যায় বের করছো? আচ্ছা, 9ম অধ্যায়টা বের করো। বিভিন্ন প্রকার অস্থি সন্ধির কাজ ব্যাখ্যা, বিভিন্ন প্রকার অস্থি ও অস্থি সন্ধির কাজ ব্যাখ্যা, এটা জায়গায় নিবা। ওই যে আর টেন্ডন আর লিগামেন্ট, হ্যাঁ টেন্ডন একটা আছে, টেন্ডন আর লিগামেন্টটা একটু পড়ে নিবা। টেন্ডন আর লিগামেন্টটা এখান থেকে একটু পড়ে নিবা। এই 2টা টপিক এই অধ্যায় থেকে পড়ে নিবা। এই অধ্যায় থেকে এই 2টা টপিক পড়ে নিবা। আমি এখন 10 অধ্যায়ে চলে আসছি। 10 অধ্যায়টা তোমরা একটু দাগায় নাও। 10 অধ্যায়, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার ইউটিউব চ্যানেলের নাম সোহেলস একাডেমিক কেয়ার। তুমি আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওখানে লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, তুমি ক্লাস শেষে ওই যে বারাকাত হোসেন রাব্বি আছে, ওকে নক দিও অথবা আমাকে নক দিও, তো তোমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবনি। তোমরা 10 অধ্যায় বের করছো? টাইম অনেক হয়ে যাচ্ছে, তোমাদের টাইম নষ্ট করা যাবে না। 10 অধ্যায় একটু বের করো। স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গসমূহের কাজ ব্যাখ্যা, দাগায় নাও। স্নায়ুতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ ব্যাখ্যা। তারপরে সাধারণ নিউরনের গঠন ও কাজ ব্যাখ্যা, সাধারণ নিউরনের গঠন ও কাজ ব্যাখ্যা। পূর্তিবর্তী ও প্রতিক্রিয়া ব্যাখ্যা। স্ট্রোকের লক্ষণ ও কারণ, স্ট্রোকের লক্ষণ ও কারণ। এখান থেকে এই কয়টা জিনিস পড়লেই হবে, এই অধ্যায় থেকে এই টপিকটা পড়লেই হবে। আর হরমোনগুলোর নাম সুন্দর করে একটু মুখস্থ করে নিও। হ্যাঁ, হরমোনের নামগুলো একটু মুখস্থ করে নিয়ে রাখিও, তাহলেই এখান থেকে হয়ে যাবে। আর এমসিকিউ এর জন্য তো তোমাদের পড়তেই হবে। এখন আমি তোমাদেরকে অধ্যায় সিলেক্ট করে দেই, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে অধ্যায় সিলেক্ট করি। সবাই একটু খাতা বা বইটা প্রথম পৃষ্ঠা বের করো। আমি তোমাদেরকে কিরে রায়ান, কোন ইউটিউব চ্যানেল আছে? আমার নামেই দেওয়া আছে সোহেলস একাডেমিক কেয়ার। সো সবাই লাইভটা একটু শেয়ার করে দাও। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি, এটা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্টের জন্য, সকল বোর্ডের জন্য এই কয়টা অধ্যায় পড়ে গেলে 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা। তো কেউ কি লাইভ শেয়ার করছো? শেয়ার করে থাকলে একটু কমেন্টে আমাকে বইলো দেখি। আচ্ছা,
তো এখন যেটা আমি বলতে যাচ্ছি তোমাদেরকে, অধ্যায়গুলোর নাম একটু একটু শুনে নাও বা লিখে নাও। পুরোটা তুমি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আমার ফেসবুক আইডিতে, অর্থাৎ যে আইডিতে ক্লাসটা হচ্ছে এটা রেকর্ড ক্লাস থেকে যাবে। তো এখন সানজিদা রহমান হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে। অধ্যায়, আচ্ছা প্রথম অধ্যায়টা দাগায় নাও। 11-12 থেকে দাগায় দেন, 11-12 থেকে দাগায় দিব। আগে আমি অধ্যায় সিলেক্ট করে দিই। প্রথম অধ্যায় 1 অধ্যায় পড়বা, 2 অধ্যায় পড়বা, 4 অধ্যায় পড়বা, কটা হলো 3টা, 5 অধ্যায় পড়বা, 4টা হইলো, 6 অধ্যায় পড়বা, 8 অধ্যায় পড়বা, কয়টা অধ্যায় হলো, 1 অধ্যায় পড়বা, 2 অধ্যায় পড়বা, 1 অধ্যায় পড়বা, 2 অধ্যায় পড়বা, 4 অধ্যায় পড়বা, 5 অধ্যায় পড়বা, 6 অধ্যায় পড়বা, 8 অধ্যায় পড়বা, 6টা অধ্যায় পড়বা। ঠিক আছে, এই 6টা অধ্যায় তোমরা শুরুর দিকে পড়ে নিবা। তারপরে 11 এবং 12 পড়বা। 11 এবং 12 পড়লেই হচ্ছে। তাহলে তোমার মোট অধ্যায় 14টা। 14টা অধ্যায় থেকে আমি 8টা অধ্যায় দাগায় দিলাম। এই 8টা অধ্যায় থেকে তোমার 5টা সৃজনশীল কমন থাকবে। 5টা সৃজনশীল এই 8টা অধ্যায় থেকে কমন থাকবে। এতটুকু তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো ইনশাআল্লাহ। তো এমন কিছু হবে না, এর বাইরে ইনশাআল্লাহ কোশ্চেন কখনো করে নাই। তো টেনশনের কোনো কারণ নাই, এই 8টা অধ্যায় পড়ে নিলেই হচ্ছে। তোমরা কি 8টা অধ্যায় লিখে নিছো? যারা লিখে নিছো তারা একটু আমাকে কমেন্টে জানাও তো, এই 8টা অধ্যায় তোমরা লিখে নিছো? কে কে লিখে নিছো একটু বলো। ফাহমিদা ঝিলিক, হ্যাঁ অ্যান্সার ওই 11-12 অধ্যায় এখন দাগাবো। 11-12 অধ্যায় আমি বলে দিব এখন। 11, 12, 13, 14 সবই বলবো। এ তোমরা কি এটা দাগায় নিছো? তোমরা যারা দাগায় নিছো তারা একটু বলো। অনন্যা চক্রবর্তী 8টা অধ্যায় দাগায় নিছো, গুড। নাফিজা আক্তার মুমু, তুমি দাগায় নিছো, গুড। 8টা অধ্যায় দাগায় নিছো সবাই। কারো যদি সমস্যা মনে হয়ে থাকে, এই 8টা অধ্যায় পড়বা, অবশ্যই পড়বা। এই 8টা অধ্যায় মিস করবাই না। 8টা অধ্যায় কখনোই মিস করবো না। 8টা অধ্যায় মিস করার চিন্তাও কইরো না। অ্যাটলিস্ট 8টা অধ্যায় কোনো যদি পড়ে যাও সৃজনশীল, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা। না, 3য় অধ্যায় লাগবে না। তবু আমি 3য় অধ্যায় টপিক বলে দিছি, যদি কারো মনে হয় ওই টপিকগুলো পড়ে নিও। আমার কথা আমি সবগুলো টপিকই বলবো, কিন্তু আমি অধ্যায় সিলেক্ট করে দিলাম 8টা। ঠিক আছে, উজ্জ্বল অর্থাৎ মেঘলা, আচ্ছা ঠিক আছে। 8টা অধ্যায় তোমরা পড়বা। এখন একটু বই বের করে 11 অধ্যায়ে চলে আসো। 11 অধ্যায়ে একটু চলে আসো। আবার একটু বলেন। আচ্ছা আমি একবারে বলে দিচ্ছি, 1 অধ্যায় পড়বা, 2 অধ্যায় পড়বা, 4 অধ্যায় পড়বা, 5 অধ্যায় পড়বা, 6 অধ্যায় পড়বা, 8 অধ্যায় পড়বা, 11 অধ্যায় পড়বা, 12 অধ্যায় পড়বা। এগুলো একটু গুরুত্ব সহকারে দিয়ে পড়বা। ঠিক আছে, এই অধ্যায়গুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। যাই পারতেছো না তাই অধ্যায় স্কিপ করবা। স্কিপ করে আমি তো সবগুলো অধ্যায়ই দিচ্ছি, ওগুলো করে নিবা। আর আমাদের গ্রুপে যারা আছো অবশ্যই সৃজনশীল সাজেশন, ওখানে আমি প্রতিটা অধ্যায়ের 7টা থেকে 8টা করে দিয়ে দিছি। আজকে কয়েকদিন ধরেই বায়োলজি নিয়ে অ্যানালাইসিস করার পর এই সৃজনশীল সাজেশনটা তৈরি করছি। ইনশাল্লাহ সৃজনশীল সাজেশন ওখান থেকেই কমন পড়বে। সৃজনশীল কমন পড়বে বলতে সিমিলার প্রশ্ন হবে। আচ্ছা, 11 অধ্যায় তোমরা একটু 11 অধ্যায় বের করো। 11 অধ্যায় একটু বের করো। 11 অধ্যায়ের কি কি পড়বা? সপুষ্পক উদ্ভিদ জীবনচক্রের সাহায্যে উদ্ভিদের যৌন প্রজনন ব্যাখ্যা, এটা পড়ে নিবা। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রের সাহায্যে উদ্ভিদের যৌন প্রজননের ব্যাখ্যা। 2 নাম্বার টপিক যেটা পড়বা সেটা হচ্ছে বহিস্থ ও অন্তঃনিষেকের পার্থক্য। বহিস্থ ও অন্তঃনিষেকের পার্থক্য, যার যা প্রশ্ন আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে বলে দিবা, আমি ওর উপরে আলোচনা করব। এবং যারা আমার আইডিতে আসো তারা অবশ্যই আমাকে সরাসরি কলও দিতে পারো, বা আমার যারা মেসেঞ্জার গ্রুপে, ফ্রি মেসেঞ্জার গ্রুপে আছো তারাও আমাকে বলতে পারো। আমি সবার জন্যই সমান। সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হয়েছে দেখে কল দিতে পারবা, আর ভর্তি হওয়া নাই দেখে কল দিতে পারবা না, এরকম কোনো কন্ডিশন নাই। তোমরা আমার যখন ইচ্ছা, আমি যদি ইনশাল্লাহ ফ্রি থেকে আমাকে কল দিবে, আমি বলে দিব। 11 অধ্যায়টা একটু শোনো। সুপুষ্পক উদ্ভিদের জীবনচক্রের সাহায্যে উদ্ভিদের যৌন প্রজনন ব্যাখ্যা, তারপরে বহিস্থ অন্তঃনিষেকের পার্থক্য, প্রজনন কার্যক্রমের হরমোনের ভূমিকা ব্যাখ্যা, তারপরে এইডস, এই এইডস রোগটা একটু দেখিও।
এই স্ট্রোকটা দিতে পারে। তো একটু আমি খুব একটা স্টার্ট ধরলাম না, তবুও তোমরা একটু দেখিও। অস্টিওপোরোসিস বা অ্যাথরাইটিস কারণ অনুসন্ধান। অস্টিওপোরোসিস ও অ্যাথরাইটিসের কারণ অনুসন্ধান, এটা পড়লেই হচ্ছে। এমসিকিউ দিয়ে দিব, জিম, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ দিয়ে দেব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা তোমরা এখন 11 অধ্যায় দাগায় নিছো, তো এখন 12 অধ্যায়টা একটু বের করো তো। 12 অধ্যায় বের করো। ও আরেকটা কথা 11 অধ্যায় একটু এই যে 11 অধ্যায়, এই যে এই চিত্রটা ফুলের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি সৃজনশীল এখান থেকে 2টা সৃজনশীল করছি, খুবই ইম্পর্টেন্ট। এটা একটু করে নিবা। প্রিন্ট হয় নাই, প্রিন্ট হলে দিয়ে দেবো, প্রিন্ট হয় নাই, কালকে দিয়ে দিব বায়োলজি। আজকে তোমাদের দেখ আমি ওই সব কথা বলবো না, আমি লাইফে আছি, এটা সবার জন্য উন্মুক্ত। ওই সব কথা তোমরা বইলো না, কারণ এটা খুব খারাপ। এখন 12 অধ্যায় বের করো। 12 অধ্যায়টা একটু বের করো। 12 অধ্যায় ডিএনএর প্রতিক্রিয়া ব্যাখ্যা, ডিএনএর প্রতিরূপ ব্যাখ্যা, বংশগতির তথ্য স্থানান্তরে ডিএনএর ভূমিকা, ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা, জেনেটিক ডিসঅর্ডারের কারণ ও ফলাফল বর্ণনা, বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন, মতবাদ বর্ণনা। এই 5টা টপিক এই অধ্যায় থেকে পড়বা। কেউ যদি 12 অধ্যায় পড়তেছ, তুমি আমাকে নাফিজা আক্তার মোমো, তুমি আমাকে মেসেঞ্জারে নক দিও, বা ওই যে বারাকাত হোসেন রাব্বি আছে ওরে নক দিও, তো অ্যাড করে দিবে। তো আমি আবারও বলতেছি 12 অধ্যায়টা লাস্ট, সবাই একটু শুনে নাও। ডিএনএর প্রতিরূপ ব্যাখ্যা, বংশগতির তথ্য স্থানান্তর, ডিএনএর ভূমিকা, সীমান্ত থ্যাংক ইউ। ডিএনএর প্রতিরূপ ব্যাখ্যা পড়ে নিবা, বংশগতির তথ্য স্থানান্তর, ডিএনএর ভূমিকা, ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা, জেনেটিক্স ডিসঅর্ডারের কারণে ও ফলাফল বর্ণনা, বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন, মতবাদ বর্ণনা। তা এই অধ্যায়টা পড়ে নিবা। এই অধ্যায়ের এই কটা টপিক পড়বা। 13 অধ্যায়টা একটু বের করো। 13 অধ্যায়টা আবার একটু বের করে নাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ যদি পরীক্ষার আগের দিনে জয়েন হয়, ওইগুলাও যদি পড়ে দেয়, সে কখনো এ গ্রেডের নিচে কখনো পাবে না। পরীক্ষার আগের দিনে যদি ওগুলো পড়ে দেয়, আমি এতটুকু বিশ্বাস দিচ্ছি, এ প্লাস না পেলেও সে এ গ্রেড নিশ্চিত পাবে ইনশাল্লাহ, যদি খালি শুধুমাত্র ওই সুন্দর করে ওগুলো কমপ্লিট করে দেয়। তো আমি ওগুলো কথা বলতে চাচ্ছি না। 13 অধ্যায়টা একটু আসো। ওই আমি তোমাদের সাথে একটু আলোচনা করব, গল্প অবশ্যই করব। শুধু পড়লে হবে না, পড়ার ভিতরে গল্প করতে হবে। বিজ্ঞান সাবজেক্টগুলোতেও যারা বোঝই, এগুলা এনার্জেটিক থাকতে হবে, মেন্টালি এনার্জেটিক থাকতে হবে, শারীরিকভাবে এনার্জেটিক থাকতে হবে, তবেই পড়তে ভালো লাগবে, তাছাড়া ভালো লাগবে না। 13 অধ্যায়টা একটু দাগায় নাও। 13 অধ্যায়টা একটু দাগায় নাও। বস্তুতন্ত্রের উপাদান সময়ের অন্তঃসম্পর্ক, ঠিক আছে? বস্তুতন্ত্রের শক্তির প্রবাহ ও পুষ্টি উপাদানের সম্পর্ক তুলনা, শক্তির পিরামিডের ধারণা, এটা আমি আগে দিয়ে এসেছি, আবার দিলাম। জীব বৈচিত্র্য এবং জীব বৈচিত্র্যের প্রকারভেদ ব্যাখ্যা, জীব বৈচিত্র্য এবং জীবের বৈচিত্র্যের প্রকারভেদ ব্যাখ্যা পড়বা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া ও অন্তর্নির্ভরশীলতা ব্যাখ্যা, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। এটা পড়ার কেউ চাইলে পড়ে নিও এখান থেকে। আমি আবারও বলতেছি, বস্তুতন্ত্রের উপাদান সমূহের অন্তঃসম্পর্ক, বস্তুতন্ত্রের শক্তি প্রবাহ পুষ্টি উপাদানের সম্পর্ক তুলনা, জীব বৈচিত্র্য প্রকারভেদ, তারপরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের নির্ভরশীলতা বিশ্লেষণ, একটি নির্বাচিত এলাকার উৎপাদক খাদক বিয়োজন ভৌত পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়। এটা বললেই হচ্ছে। এখন 14 অধ্যায়টা আমি বলে দিচ্ছি। 14 অধ্যায় কেউ যদি পড়তে চাও, 14 অধ্যায় 3টে টপিক পড়বা। টিস্যু কালচার ব্যাখ্যা, অর্থাৎ টিস্যু কালচার ব্যাখ্যা এটা পড়বা। শস্য উপাদানে টিস্যু কালচারের ব্যবহার বর্ণনা, শস্য উন্নয়নের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার ও বর্ণনা। তাহলে আমি আজকে টপিক বলা ইতি টানলাম। এখন তোমাদের সাথে আমি একটু কথা বলতে চাই, যে তোমাদের সম্পর্ক তোমাদের সমস্যা বা যে কোনো কিছু আমাকে বলো, কি সমস্যা।
স্যার আমার কয়টা সৃজনশীল বাকি আছে গ্রুপে, ওইগুলা কবে দিবেন? ম্যাথ, তুমি ম্যাথের কোশ্চেন করিচ্ছ? বায়োলজি নিয়ে আজকে যে কোনো প্রশ্ন করতে পারো, যে কেউ। আমার যারা আমার পেইড মানে পেইড কোর্সে ভর্তি আছো তারা, বা অনলাইন অফলাইন মানে যারা, মোট কথা যারা দেখতেছো লাইভটা, সে আমার আজকেও যদি কেউ নতুন দেখে থাকো তাও প্রশ্ন করতে পারো। থ্যাংক ইউ মামা। আমার মেসেঞ্জারে নক না দেওয়া গেলে আমার আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে নক দাও। স্যার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সাজেশন আমি আমার ফেসবুক আইডিতে দিয়ে দিছি। আর একটা কথা বলি তোমাদের সাথে, আমি চাইলে দিয়ে দিতে পারি, কিন্তু আমার যে ওই পেইড কোর্সের যে সাজেশনগুলো, ওগুলো অনেক মানে পেজ তো পিডিএফ বা ওইভাবে পোস্ট করা যায় না, সবকিছু মিলে একটু ঝামেলা হয়। তো এই জন্য আমি ওটা খুব বেশি, কোর্স ফিটা খুব বেশি না, কিন্তু তুমি চিন্তা করো প্রতিটা সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন উত্তর সহকারে দেওয়া আছে, জ্ঞানমূলক বাছাই করা আছে, অনুধাবনমূলক বাছাই করা আছে, এই সবগুলা মিলে সায়েন্সের সাবজেক্টের জন্য 200 টাকা করে কোর্স ফি, পেইড কোর্স যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর একটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, এই সাবজেক্টগুলো, আদার সাবজেক্টগুলো সায়েন্সের গ্রুপ সাবজেক্ট ব্যতীত, এগুলা 200 টাকা। অর্থাৎ একটা স্টুডেন্ট 400 টাকা দিয়ে আমাদের ফুল সাবজেক্টের সাজেশন, অ্যান্সার, এমসিকিউ এবং যে কোনো সময় আমাদের বিশেষজ্ঞ টিচার দ্বারা তারা সাহায্য পাইতেছে যে কোনো সমস্যা হইলে। হ্যাঁ, যে কোনো সমস্যা হইলে তারা সাহায্য ওখান থেকে হেল্প নিতে পারতেছে, বুঝতে পারছো? এখন তোমাদের কি কি সমস্যা? ফাহমিদা স্যার চ্যাপ্টার 2 আবার বলেন, কি বলছো? 11-12 চ্যাপ্টার বাদ দিলে হবে? এখন তোমরা যদি 11-12 চ্যাপ্টার বাদ দাও, তাহলে 10 এবং 13 অধ্যায়টা পড়তে হবে, মাস্ট বি 10-13 পড়তে হবে। কেউ যদি 11-12 বাদ দাও তাহলে 10-13 করে নিবা। আচ্ছা বলো। গণিতের প্রশ্নের উত্তর বাকিগুলো আজকে দিয়ে দেবো নি, নাও। আর কারো কোনো প্রশ্ন আছে বায়োলজি সম্পর্কিত বা পড়ালেখা সম্পর্কিত, বা পড়ায় মন বসতেছে না, ডিমোটিভেট হয়ে আসো, যে কোনো ধরনের পড়ালেখা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাকে বলো। আমি আমার দিক থেকে আমি চেষ্টা করব তোমাদের সম্পূর্ণটা দিয়ে বোঝানোর। বলো তোমাদের যে কোনো সমস্যা পড়ালেখা সম্পর্কিত। বিএমআই একটা ক্লাস দিয়েন। হ্যাঁ, বিএমআই কালকে ইনশাল্লাহ দিয়ে দেব। আর কালকে তোমাদের বাংলা দ্বিতীয় যে ক্লাসটা হয়েছে, সমাজ একটু বাদ ছিল, সমাজের রেকর্ড ক্লাস রেডি হয়ে গেছে, আপলোড দিয়ে দিব রাতে। বিএমআই ক্লাস দিব নাফিজা, দিয়ে দিব, সমস্যা নাই। স্যার 11 অধ্যায়টা একবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা তুমি ক্লাস করতেছো না, আমাকে ইনবক্সে দিও, আমি এর লেকচার শিট দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা শেষ পর্যন্ত ক্লাস করছে তারা আমাকে নক দিও, আমি তোমাদের এটা দিয়ে দেবো। এটা আমি সম্পূর্ণই ফ্রিতে দিয়ে দেবো। আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারাও এটা পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নাই। স্যার আমি বলছি দেখেন। নিপা কি বলছো তুমি? মোটিভেট করেন প্লিজ, মোটিভেট। হ্যাঁ অবশ্যই, পড়ায় মন বসতেছে না। শোনো আমি তোমাদের কিছু আগে কথা বলি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। একটু একটু যদি কেউ কমেন্ট করে থাকো, আপাতত কমেন্টটা অফ করো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের ডিমোটিভেট করার প্রধান কারণ হচ্ছে ডক্টর ইউনিস আসছে, পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড হবে, কঠিন হবে, সেনাবাহিনী পরীক্ষায় হলগার্ড দিবে, এই ফালতু ব্যাচাল কারো শুনবে না ভাই। এই ফেসবুকে এরা যারা পোস্ট করে এরা এক গর্ধব, এগুলা শুনবাই না। প্রশ্ন নর্মাল হবে, ইজি হবে প্রশ্ন, এতটুকু শিওর থাকো, প্রশ্ন ইজি হবে। আমার কথা, প্রশ্ন ইজি হচ্ছে। হলগার্ড তোমাদের পার্শ্ববর্তী সেন্টারের যে টিচাররা, আরো অনেক স্কুলের টিচাররাই পড়বে, সো কোনো টেনশনের কোনো কারণ নাই। তো আর এখন কথা হচ্ছে, এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, প্রশ্ন কঠিন হবে, হলগার্ড কঠিন হবে, এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও, এরকম কিচ্ছু হবে না। আর কথা হচ্ছে পড়ায় মন বসতেছে না। আমরা যে আবেগটা খাটাই, আবেগটা এই বয়সে তোমরা যারা অন্য কোনো কিছুতে আবেগটা খাটাও, এই আবেগটা যদি পড়ালেখার পূর্তি খাটাও, মানে আবেগ, সে আবেগটা কি একটা বার তুমি যখন পড়তে ভালো লাগতেছে না, তোমার বাবা তোমার মা, চিন্তা করো তো,
তারা এই ঈদটার কথা চিন্তা করে, ঈদটা অনেক সময় আছে তারা তাদের কোনো কিছু না কিনে তোমার ধরো এই এখানে আমাদের এখানে কোর্স ফিতে ভর্তি করাইতেছে, অন্য অন্য স্যারের কোর্স ফিতে ভর্তি করাইতেছে, ইভেন তোমাদের শখের জিনিস দিচ্ছে, ওই বাবাটা ওই মাটা কিন্তু কিছু নিচ্ছে না, শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। তাহলে ওই বাবা মার মুখের দিকে একটাবার তাকাবা, একটাবার তাকাও তো, তাহলে একটাবার যদি তুমি ভালো রেজাল্ট করো, A+ পাও, তাহলে তোমার কি হবে, তাহলে তাদের মুখের তুমি হাসিটার তুমি এই মূল্যটা দিতে পারবা, এই হাসিটার তোমার জীবন মনে একদম ভরে তুলবে, একদম জীবন ভরে তুলবে। এতটা খুশি লাগবে তুমি যদি A+ পাও, তোমার মা বাবা এলাকার মানুষজনকে বলবে আমার মেয়ে আমার ছেলে A+ পাইছে, এই যে একটা আনন্দ তাদের মনের ভিতরে বা বুকের ভিতর দিয়ে চলে যাবে, এটা মূল্য মানে আমি বলে বোঝাইতে পারবো না। তো পড়তে মন না বসলে আমার রিকোয়েস্ট নিজের মা বাবার মুখের দিকে দেখো, ওই দুইজন ব্যক্তি তোমাদের জন্য কত কষ্ট করতেছে। তোমরা যদি রেজাল্ট খারাপ হও, তারা এতটা মানুষের সামনে কি বলবে, তারা বলার কোনো মুখ পাবে না। সো তাদের কথা ভেবে তাদের কথা চিন্তা করে আমার কথা হচ্ছে তোমরা একটু পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। লাস্ট মোমেন্টে আসছো, এই 12-14 দিন 18 দিন 20 দিন সব মিলে দেড়টা মাস যদি একটু গুছায় পড়তে পারো, আমার মনে হয় না তোমরা খারাপ কিছু করবা। তোমাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে, তোমাদের মধ্যে সেই ইচ্ছাটা আছে, জাস্ট একটু জাগায় তুলো, একটু একটু আবেগী হও, পড়ালেখার ক্ষেত্রে একটু আবেগী হও, তাহলেই পড়তে পারবা। আমি বলি, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি যাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ভর্তি করাইছি, ফ্রিতে ভর্তি করাইছি আমি। এই যে তাদের আমাকে বলছে, আমি নাম তো কখনোই বলবো, বলছে ভাই আমার বাবা নাই, আমার আর্থিক সমস্যা, আমি গ্রামে থাকি, আমি ভর্তি করাইছি, আমি ফ্রিতে সাজেশন দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে এই যে তারা কিন্তু দেখো, আর তোমাদের মা বাবারা তাদের শখ আল্লাহ সব বাদ দিয়ে তোমাদেরকে দিচ্ছে, তোমাদের থেকে কি চাই, শুধুমাত্র একটা ভালো রেজাল্ট, ভালো একটা কেরিয়ার। তুমি তোমার মা বাবাকে এতটুকু দিতে পারবা না? এতটুকু দেওয়ার মতো তোমার সামর্থ্য নাই? আমাকে এটা বলো, কেন পড়বা না তোমরা, কেন পড়বা না? এই যে আবেগগুলা অন্য ফ্রেন্ড সার্কেল, ফোন, ইভেন যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের প্রতি দাও, তারাই আবেগটা। ভাই আমার রিকোয়েস্ট, ভাই এই কয়টা দিন অ্যাটলিস্ট ভাই 2টা মাস তুই পড় অ্যাটলিস্ট 2টা মাস পড়লে A+ পাবি। A+ এই 10 দিন এই 15 দিন কোনো স্টুডেন্ট যদি ইচ্ছা করে, আগের বেসিক যদি ক্লিয়ার থাকে, এই আমরা যে সাজেশন দিচ্ছি, আমার সাজেশন পড়তে হবে এমন কথা না, যে স্যারের সাজেশন, যে স্যারের কাছে যে পড়ছো তার সাজেশন গুলা পড়ো। কেউ যদি কোনো ওই গোছালো সাজেশন না পাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা আমার আইডিতে জয়েন হও, অথবা টাকার সমস্যা না থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। যে গোছালো সাজেশন গুলো দেওয়া হয়েছে সেগুলো একটু পড়ো, জাস্ট কাভার করে যাও, দেখো রেজাল্ট ভালো হবে, অনেক রেজাল্ট ভালো হবে। আমার কথা এই 1.5 মাস তোমরা পরিশ্রম করো, এই জিনিসটা একটু করবা, তোমাদের জন্য আমাদের দোয়া সব সময়। আমি তোমাদের জন্য 3 দিন ধরে বায়োলজি অ্যানালাইসিস করে অধ্যায় সিলেক্ট করছি, ইভেন সৃজনশীল গুলো সিলেক্ট করা, MCQ গুলা করা। এই যে তোমাদের জন্য কষ্ট আমরা করি, তোমাদের টিচাররা কষ্ট করে, তোমার মা বাবারা কষ্ট করে, তোমার ভাইয়া আছে, ইভেন অনেক কিছু আছে। তুমি জাস্ট তোমাকে শুধু পড়তে হবে, বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা, বুঝছো? আর আমার যেটা কথা, পরীক্ষার আগে তোমরা একটু ধৈর্যশীল মনোযোগ দিয়ে পড়ালেখা করবা। এই কয়টা দিন একটা গোছালো প্রিপারেশনের মধ্যে দিয়ে যাবা। সামনে ঈদ আছে, ঈদটা এরকম ঈদ অনেক পাবা জীবনে, অনেক ঈদ আসবে তোমাদের জীবনে, অনেক ভালো মানে এনজয় করার মতো ঈদ আসবে যদি রেজাল্টটা ভালো হয়। রেজাল্টটা যদি খারাপ হয় তো দেখবা ঈদ কেন, আরো 1010টা ঈদও তোমার খারাপ যেতে পারে। আমি বলতেছি না একটা রেজাল্ট তোমার জীবন নির্ভর করবে, কিন্তু হ্যাঁ অনেকটাই নির্ভর করে। সো তোমরা একটু ভালো করে পড়ো। আমার কাইন্ডলি একটা রিকোয়েস্ট তোমাদের কাছে বলতেছি, আমরা যেগুলো দিচ্ছি বা যেই স্যারের কাছে যেই পড়ো না কেন, অ্যাটলিস্ট ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, পড়াশোনাতে ফোকাস করো, যে অধ্যায়টা পড়তেছো সেই অধ্যায়টা মনোযোগ ফোকাস করো। আমি এখন তোমাদের কিভাবে এই 10 দিনে সায়েন্সের 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বা 7 একটা ইংরেজি তোমরা কিভাবে শেষ করতে পারবা, আমি তার একটা টেকনিক তোমাদেরকে বলবো। তোমরা যদি সাথে থাকো তাহলে আমি বলবো, কমেন্টে বলো আমাকে শুনতে চাচ্ছ কিনা। ফাহমিদা, হ্যাঁ অবশ্যই সবসময় দোয়া করি তোমাদের জন্য। আমি একটা রুটিন দিয়ে দিছি, আজকে আমি এই 10 দিন তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ শেষ করার মতো একটা রুটিন, আমি তোমাদেরকে একটা টেকনিক শিখে দিয়ে যাচ্ছি। তোমরা একটু বলো আমার কথাগুলো কি ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। আমার রামাদান একটা রুটিন আছে আমার আইডিতে। এখন নতুন করে বেসিক শেখানোর মতো ক্লাস নাই, বুঝছো? এখন বেসিক শিখতে যায় না, যাগুলো দিছি চোখ বন্ধ করে পড়তে থাকো শুধুমাত্র।
ঠিক আছে, জাস্ট পড়তে থাকো চোখ বন্ধ করে। আর যদি আমার উপর বিশ্বাস পাও, আমার সাজেশন পড়ে উপকৃত হও, বিশ্বাস পাচ্ছ তাহলে আমার সাজেশন পড়ো। যদি আমারটা বিশ্বাসে না আসে তাহলে যে স্যারের গুলা বিশ্বাস করো তারগুলা পড়ো, কিন্তু পড়ো ভাই, পড়ো, পড়ার বিকল্প নাই। একটা রেজাল্ট, একটা জীবন, তোমার মা বাবার কি একটা খুশির কারণ হয়ে দাঁড়াবে। জাস্ট রেজাল্টটা A+ যদি পাও তোমরা, আমাকে হয়তো অবশ্যই জানাবা। তারপরে তোমার মা বাবার একদিন মুখের দিল দেখে দাও তাদের খুশিটা। এই তোমার বাবার কথা কি তুমি জানো? ঈদের মধ্যে তোমাদের ড্রেস কিনে দিছে, অথচ সে কিন্তু আসলেই কিনছে কিনা তোমরা নিজেও জানো না। কেন করতেছে? শুধুমাত্র আমার ছেলেটা ভালো পড়ুক, আমার মেয়েটা ভালো একটা রেজাল্ট করুক, ভালো একটা কেরিয়ার করুক, এই তো, এই না? তাহলে তোমরা কেন পড়বা না? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা পেইড, বুঝছো? এখানে তোমাকে বিকাশে টাকা পেমেন্ট করে অ্যাড হতে হবে, তাছাড়া জয়েন হওয়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিটেলস আমি লাস্ট বারের মতো বলতেছি, কাইন্ডলি আমার এখানে এসে হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বইলো না। এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, যে আমার এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের স্টুডেন্টরা এখানে আছে এমন না, এছাড়াও আরো আছে। তো আমার কথা হচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলার বাছাইকৃত অধ্যায় আছে। বাছাইকৃত অধ্যায় থেকে 5 থেকে 6টি 7টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে। জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে 6 থেকে 7টি, 8টি উত্তর সহ দেওয়া আছে। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে 6 থেকে 7টি এবং উত্তর সহ দেওয়া আছে। এগুলা বাছাইকৃত, প্রতিটা অধ্যায় অ্যানালাইসিস করা। এই 5 থেকে 7টা সৃজনশীল পড়লে তোমার বাকি 15 থেকে 20টা 25টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এমন করেই আমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো আমি ওই সম্পর্কে তোমাদের আর বলতে চাচ্ছি না। এখন তোমাদের আর কোনো কিছু সমস্যা থাকলে আমাকে বলো। আমার ইউটিউব চ্যানেলের নাম সোহেলস একাডেমিক কেয়ার। আমার সাজেশন থেকে A+ পাবা কিনা, এই কোশ্চেনটা আসলে আমি অ্যান্সার কিভাবে দিব? আমার সাজেশন আমার আইডিতে রিভিউ দেওয়া আছে। আমার উপরে বিশ্বাস পাইলে আমার সাজেশন পড়বা, না হলে পড়বা না। আমার উপর বিশ্বাস পেলে আমাদের ক্লাস, আমাদের আইডির সাথে যুক্ত থাকবা। যদি মনে হচ্ছে না আমি সারা সাজেশন বিশ্বাস পাচ্ছি না, কোনো কারণে A+ মিস হতে পারে, এটা মিস হতে পারে, আমার সাজেশন পড়তে হবে না ভাই। আমি কাউকে কখনোই জোর করবো না আমার সাজেশন পড়তে। যদি বিশ্বাস পাও, আমার আইডিতে রিভিউ দেওয়া আছে 24-এর। হ্যাঁ, একটা কথা এটা শেয়ার করি, আমার সাজেশনগুলো টিচাররা পর্যন্ত নেয়। এটাও আজকেও আমাকে বরিশাল থেকে একজন, চট্টগ্রাম থেকে একজন, আর একজন মনে হয় তোমার ওই থেকে দিনাজপুরের, দিনাজপুর থেকে 3জন টিচার ফোন দিয়েছিল, হচ্ছে স্যার আপনার সাজেশনগুলো আমি আমার স্টুডেন্টের গতবার দিয়েছিলাম, এইবারও দিতে যাচ্ছি। তো আমি বলছি স্যার এইবার তো আমাদের ওইরকম কন্ডিশন নাই, কারণ আমরা অদাবদ্ধ করে আমাদের গ্রুপে জয়েন করা হয়, আপনি চাইলেও দিতে পারবেন না। হ্যাঁ, এই হলো কথা। তো তোমরা বিশ্বাস না পেলে আমাদের সাজেশন পড়বা না, আর যদি আমার উপর বিশ্বাস থাকে অবশ্যই আমার সাজেশনগুলো পড়বা। আর যারা আমার সাজেশন পড়ে মডেল টেস্টের পরীক্ষা দিয়েছে, মডেল টেস্টের সাজেশন তো ফ্রি ছিল, উন্মুক্ত ছিল, যারা পড়ে পরীক্ষা দিয়েছে তারা অ্যাটলিস্ট জানো। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও যারা, তারা আমার নাম্বারটা একটু লিখে নাও, আমাকে ইনবক্স করো, যেহেতু আইডিতে মেসেজ করতে পারতেছ না। 017, আবার বলতেছি 01770893597। আবারও নাম্বারটা বলতেছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, বিস্তারিত ওখানে বলে দিবনি। 01770893597 এই নাম্বারে আমাকে মেসেজ করো, তাহলে আমি ওখানে ডিটেলস বলে দিব। তো আমি লাস্ট যারা এখন জয়েন করছো তাদের জন্য আমি কয়টা অধ্যায় বলে দিচ্ছি। এই কয়টা অধ্যায় পড়বা তোমরা ভালো করে, এবং কোন অধ্যায় স্কিপ করলে কোন অধ্যায় পড়বা সেই সম্পর্কে আবার একটু আমি বলে দিচ্ছি। 1 অধ্যায় পড়বা, 2 পড়বা, 4 পড়বা, 5 পড়বা, 6 পড়বা, 8 পড়বা, 11 পড়বা এবং 12 পড়বা। 1 2 4 6 8, 1 2 4 5 6 8 11 12 এই কয়টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল নিশ্চিন্তে সকল বোর্ডে কমন থাকবে ইনশাল্লাহ। তারপর তোমরা যদি কেউ 11 12 স্কিপ করো, অবশ্যই 3 10 7টা একটু দেখে নিবা যদি কেউ স্কিপ করতে চাও। কেউ যদি স্কিপ করো, এই জন্য আমি সম্পূর্ণ অধ্যায় বলে দিচ্ছি, তোমাদের যদি থাকে করে নিও। নাম্বারটা আমি আবার বলবো, 01770893597।
তারপর আমি নাম্বারটা ক্লাস শেষে আমার আমার ফেসবুক আইডিতে নাম্বার দেওয়া আছে, একটু গিয়েতে যাও, বায়োতে গেলেই পাওয়া যাবে। আচ্ছা, এই কটা অধ্যায় থেকে তোমরা পড়বা। এখন আমি তোমাদের সাথে, যেই তোমরা 10 জন 20 জন থাকো লাইফে, আমি তোমাদের থেকে একটু কথা শুনতে চাই। বলো এখন তোমাদের পড়ালেখা কেমন হচ্ছে, আমাকে একটু শেয়ার করো। আমি আর এই অধ্যায় সম্পর্কে আর কিছু আলোচনা করবো না, কর্ম স্টপ করলাম। এখন তোমাদের কি কি সমস্যা এখন বলো, নাম্বারটা। বলো। এ নাইম, তুমি কি সব নিছো, দাগায় নিছো? পরে আবার আমাকে বইলো না। আমি এখন লাইফে আছি, মেসেজ দিলে রিপ্লাই কিভাবে পাবা বলো তো? আমার বাংলাদেশ বিশ্ব পরিচয় সাজেশন দিয়ে দিছি, এবং আমার আরেকটা ক্লাস আসবে পরীক্ষার আগ মুহূর্তে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। যেহেতু খাতা চলে আসে, খাতাগুলো আমরা দেখতে পারি, স্টুডেন্টরা লেখার কোয়ালিটি বা মানটা বোঝে না, মানে কিভাবে লিখলে টিচারদের কাছে গ্রহণযোগ্যতা পায় এটা বোঝে না। তো এই সম্পর্কিত একটা ক্লাস আপলোড করব ঈদের পর, যেটা দেখে তোমরা পরীক্ষার ওই অনুযায়ী লিখবা। ফাহমিদা ঝিলিক, স্যার চ্যাপ্টার 2 এবং 4 পারি না, এগুলো বাদ দেওয়া যাবে? অবশ্যই বাদ দেওয়া যাবে, তো তবে বাদ দিলে বাকিগুলো ভালো করে করতে হবে। জেনারেল ম্যাথ ইম্পর্টেন্ট বলে দিবেন প্লিজ। জেনারেল ম্যাথ ইম্পর্টেন্ট কাল ইনশাল্লাহ বলে দিব, কাল 9:30 লাইফে জেনারেল ম্যাথ বলে দিব। স্যার 14 অধ্যায় থেকে কি সিকিউ আসবে? 14 অধ্যায় থেকে আসার সম্ভাবনা নাই বললেই চলে। কোনো কারণে বেশি ইজি করতে চায়, একবারে নরবরা মার্কা প্রশ্ন করতে চাইলে 14 অধ্যায় থেকে প্রশ্ন দিবে। ভাইয়া বায়োলজি 2য় অধ্যায় একটু সমস্যা আছে, একটা ভালো করে পারি না, আপনি ওইটার উপর একটা ক্লাস দিলে ভালো হয়। এই সময় ক্লাস করলে তোমরা আসলেই আরো ঝামেলাত পড়তে পারো, কারণ নতুন কিছু দেখে হয়তো বা মনে হবে এগুলো আমি তো জীবনেও পড়ি নাই, কি অবস্থা। প্রীতি কি এটা, এ সমাজটার একটু দিয়েন, সমাজটার সাজেশন আমি দিয়ে দিছি, বুঝছো? যারা এখনো গুছাইতে পারতেছো না, সাজেশন গুছায় পড়তে পারতেছো না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব না, যদি ইচ্ছা থাকে, সামর্থ্য থাকে, 400 টাকা বেশি না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। 400 টাকা খুব বেশি না, একদম গোছালো প্রস্তুতি পাবা। প্রতিটা অধ্যায়ের টপিক ওয়াইজ গোছালো ভাবে সাজেশন দেওয়া আছে, সৃজনশীল, এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন সহ। এখানেও অনেকেই অ্যাড আছে, এখানে 20 জনের মধ্যে যারা আছে অনেকেই অ্যাড আছে, বা অনেকেই, প্রায় অনেকগুলো অ্যাড হয়ে গেছে। কেমিস্ট্রি আর ফিজিক্সের সাজেশন দিয়ে দিছি, আমার আইডিতে লাইভ আছে, একটু দেখে নিও। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের আর কারো কোনো সমস্যা নাই, তাই তো? বায়োলজি যে কয়টা অধ্যায় বলে দিলাম, এই কয়টা অধ্যায় মাস্ট বি পড়বা, একটুও মিস করবো না। আর মিস করলে আমি ওই তো বলেই দিছি, ভিডিওর মাঝখানে বলে দিছি কোনটা থেকে কোনটা বাদ দিলে কোনটা পড়তে হবে, কোনটা কি করতে হবে, আমি এগুলো বলে দিছি। তোমরা ওগুলা কাইন্ডলি পড়বা। তোমাদের জন্য আর কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া, হায়ার ম্যাথের উপর একটা ক্লাস, আচ্ছা ইনশাল্লাহ সাজেশন দিব। যারা অ্যাড হতে চাও তারা অবশ্যই আমার আইডিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার আইডির অনেকগুলো সাজেশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, সোহেল স্যার দেওয়া। হ্যাঁ, সামিরা জান্নাত, হ্যাঁ দিয়ে দিছি, টপিকের সাজেশন দিয়ে দিছি। বায়োলজি বহু নির্বাচনের জন্য যে টপিকগুলো দিছি এটা পড়বা, বোর্ড প্রশ্ন 23-24 এবং বোর্ড বই রিডিং পড়বা, এমসিকিউ আটকাবা না, ঠিক আছে? তো তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। অ্যাটলিস্ট যারা ফাহমিদা ঝিলিক, এই শীটটা অবশ্যই আমাকে ইনবক্স করো। যারা লাস্ট অব্দি ক্লাস করছে আমি তাদের চিনতে পারবো, তাদের এই শীটটা আমি সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব আজকেরটা, ঠিক আছে? তো আমি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল।
ভালো করে পড়ালেখা করো, অ্যাটলিস্ট একটা ভালো একটা রেজাল্ট করে নিজের মা বাবাকে খুশি করো, ভালো একটা রেজাল্ট দিও। শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।